হ্যালো, ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। আজকে বেশি কথা না বাড়িয়ে যেমনটা টাইটেলে আপনারা দেখতে পারতেছেন, আই এম ব্যাক উইথ অ্যানাদার 60K বাজেট বিল্ড ভিডিও। অর্থাৎ 60,000 টাকা বাজেটের মধ্যে একটা বিল্ড হবে, যেটা কিনা মোটামুটি ডিসেন্ট একটা বিল্ড হবে অ্যান্ড পরবর্তীতে অবশ্যই আপগ্রেড ওয়ার্দি হবে। তো এই ভিডিওতে আমরা ওই বিল্ডের কী কী কম্পোনেন্ট ইউজ হয়েছে আর কোনটা না করে ভালো হয়েছে সেগুলো সব নিয়ে কথা হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মেইন ভিডিওতে। তাহলে 60K বাজেটের ভিডিও, 60K বাজেটটা কিন্তু আমি আমার টেকল্যান্ডের বাইং স্ট্যাটিস্টিক্স দেখে ঘাটলাম, কিন্তু এই বাজেটে কিন্তু বেশ অনেক রকমের বিল্ড হয় অ্যান্ড মোটামুটি মানুষজন কিন্তু এই বাজেটে বেশ কমফোর্টেবল। অ্যান্ড এই বাজেটে যখন বিল্ড করে, একটা সময় যখন জিপিউর মার্কেট স্টেবল ছিল তখন কিন্তু বেশ ভালো ভালো বিল্ড এই বাজেটে করে ফেলা যেত। বাট এখন কিন্তু সময়টা যেহেতু একটু টানাটানি, তাই কিন্তু আমাদের একটু বিল্ডের ব্যাপারেও সংবেদনশীল আর সংকোচনশীল দুইটাই হতে হবে। তো যাই হোক, এই কথা না বলি, আমরা প্রথমে যে ডেস্কটপের যে ব্রেনটা অর্থাৎ যে সিপিইউটা ইউজ করব সেটা নিয়ে কথা বলবো। তো 60K বাজেটে আমরা যেই সিপিইউটা ইউজ করেছি সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন, Ryzen 7 5700G। 5700G কিন্তু একটা যথেষ্ট কেপাবল প্রসেসর। এখন কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কেন 5700G? 60K বাজেটে কিন্তু হয়তোবা ট্রাই করলে একটা গ্রাফিক্স কার্ড এটিএ বিল্ড করে দেওয়া যেত, যেটা কিনা মোটামুটি টানাটানি হতো, বাট হয়তোবা আটানো যেত। বাট হোল্ড অন, এখানে কিন্তু একটা কথা আছে। আমি বলেছি একটা ডিসেন্ট পিসি আমরা বিল্ড করব। 5700G চুজ করার কারণ হলো, এই বাজেটে যদি আমরা একটা 1650 নিতে চাইতাম জিপিইউ হিসাবে, আপনারা কিন্তু জানেন জিপিইউর মার্কেটে কিন্তু সুবাতাস বইছে, আস্তে আস্তে কিন্তু দামটা কমার দিকে। কিন্তু দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দাম কমে গিয়েছে অ্যান্ড দাম কমে যাচ্ছে, দুইটার মধ্যে কিন্তু একটা সাবল ডিফারেন্স আছে। দামটা কিন্তু কমার দিকে, অর্থাৎ পুরোপুরি এখনও স্টেবল হয়নি। সেই হিসাবে কিন্তু এখনও 1650 মতো জিপিউর দাম এখনও অনেকটাই বেশি হাই। আরেকটা জিপিউ অপশন থাকে, সেটা হচ্ছে 6500XT, আপনারা জানেন। বাট 6500XTতে AMD কাইন্ডটা মেস আপ করে ফেলেছে। 6500XT যদি আমার নিতে হতো তখন কিন্তু আমরা প্রসেসরে ডাউনগ্রেড করতে হতো। সেক্ষেত্রে দেখা যেত যে প্রসেসরটা নিচ্ছি ওটা হায়েস্ট PCI 3 লেন পর্যন্ত সাপোর্টেড, মাদারবোর্ডটাও দেখা যেত 3 লেন পর্যন্ত সাপোর্টেড। সেই ক্ষেত্রে কিন্তু 6500XTর ফুল আপনারা যে পোটেনশিয়ালটা সেটা কোনোভাবেই পেতেন না। এই জায়গায় আমি চিন্তা করলাম কি, ওয়াই নট 5700G দিয়ে একটা বিল্ড করা যায়। কারণ আমি যেমনটা দেখছেন, পিসি বিল্ডের মার্কেট কিন্তু বেশ এনথুসিয়াজমের মার্কেট। প্রায় সময় কিন্তু মানুষ এখন আপগ্রেডের দিকে বেশ ঝুঁকছে, অর্থাৎ একটা পিসি মোটামুটি কিনছে, পরবর্তীতে সুযোগ সুবিধা মতো নিজেদের মতো আপগ্রেড করে নিচ্ছে, হুইচ ইজ আ গ্রেট থিং টু সি অফকোর্স। এখন জিপিইউ মার্কেটটা স্টেবল এখনও পুরোপুরি না, এর জন্য কিন্তু হচ্ছে গিয়া জিপিইউ দিয়ে সবাই বিল্ড করতে পারতেছে না। কিন্তু আশা করা যায় যখন স্টেবল হবে তখন কিন্তু মানুষ এই চিন্তা করে রাখে যে আমরা একটা ভালো জিপিইউ লাগিয়ে নেব। তো সেই চিন্তাটাই আমি করে 5700G চুজ করলাম, বিকজ 5700G ইটসেলফ ইজ আ ভেরি ওয়ার্থি প্রসেসর। 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, খুব সুন্দর সিপিইউ সাপোর্ট দিয়ে যাবে। অ্যান্ড এটার যে গ্রাফিক্স আছে, এটা কিন্তু মডারের যে কাজকর্ম আছে বা মোটামুটি যে ভালো ভালো গেমগুলো রয়েছে সেটাতে কিন্তু বেশ ভালো রকমের সাপোর্ট দিয়ে দিবে। হেভি ট্রিপলে টাইটেল হয়তো বা হবে না এটা দিয়ে খুব একটা, কিন্তু এছাড়া যে বাকি গেমগুলো রয়েছে বা আপনারা যদি হচ্ছে গা প্রোডাক্টিভিটি কাজকর্ম দেখেন, এটা দিয়ে কিন্তু বেশ ভালো হয়ে যাবে। অ্যান্ড পরবর্তীতে যাতে আপনার একটা জিপিইউ লাগালে কোনো বটলনেকের সুযোগ না থাকে, সেই জন্য কিন্তু এই প্রসেসরটা বেশ ভালো। অ্যান্ড এই প্রসেসরটা আপনারা কিন্তু টেকল্যান্ডে 27,000 টাকা বা 7,800 টাকা আর কি ওয়েবসাইট প্রাইস অনুযায়ী এর আশেপাশে পেয়ে যাবেন। প্রাইসটা কিন্তু অবশ্যই ফ্লাকচুয়েবল। দেন আমরা সিপিইউ তো গেল 5700G, এরপর আমরা এটার সাথে কি কম্প্যাটেবল মাদারবোর্ড দেওয়া যায় যাতে বেস্ট আউটপুটটা আমরা পেতে পারি। এর জন্য আমি এই ASUS টাফ গেমিং B550ME এই মাদারবোর্ডটা চুজ করেছি। এই মাদারবোর্ডটা নিয়ে কি বলবো, খুবই ভালো একটা মাদারবোর্ড। অ্যান্ড সবচেয়ে ভালো ব্যাপার হলো 550 চিপসেট নিয়ে। অ্যান্ড 550 চিপসেটওয়ালা মাদারবোর্ডের মধ্যে এটা কিন্তু বেশ অ্যাফোর্ডেবল। এখন কথা হচ্ছে, আপনারা কিন্তু আমাকে আগের ভিডিওতে গুলো দেখেছি, MSI Mortar-Max-এর 450 নিয়ে আমি খুব গুণগান করেছি। হ্যাঁ, MSI Mortar-Max খুবই ভালো একটা মাদারবোর্ড, কোনো সন্দেহ নেই। এই প্রসেসরকেও ইভেন ভালো মতো সাপোর্ট দিয়ে দিত। বাট আমি চিন্তা করলাম একটা মাদারবোর্ড নেওয়া যাক যেটার চিপসেটটা একটু আপগ্রেডেবল হবে, অর্থাৎ পরবর্তীতে যদি আমি সিপিইউটা আরও আপগ্রেড করি তাতে যাতে কোনো আমার ভিআরএম কুলিং অথবা ওভারক্লক করতে যেন কোনো রকমের হ্যাসেল না হয়। অ্যাজ AMD প্রসেসর কিন্তু অনেক আপগ্রেড ফ্রেন্ডলি, এর জন্য যাতে ওই অপশনটা খোলা থাকে এর জন্য এটা নেওয়া। অ্যান্ড তারপর এটা কেন নেওয়া, সাপোজ আপনি এই পিসি বিল্ডটা বাই করলেন, 1.5 বছর পর আপনি চিন্তা করলেন যে একটা 30 সিরিজের জিপিইউ নিয়ে নেবে, ওই জিপিইউর সাথে যাতে এই সিপিইউর মেলবন্ধনটা খুব সুন্দর করে করতে পারে অথবা র্যাম ফ্রিকোয়েন্সি যাতে ভালো মতো মেনটেন করতে পারে, এর জন্য কিন্তু এই টাফ গেমিং B550M মাদারবোর্ডটা।
এই মাদারবোর্ডটার কিন্তু অরাসিং ভালো সাপোর্ট রয়েছে, অর্থাৎ 8 জিবির যে ট্রানজিশন এগুলো কিন্তু আপনি ভালো মতো কন্ট্রোল করতে পারবেন। এছাড়া আপনি পিসিআই এক্সপ্রেশন স্লট বলেন বা হচ্ছে গিয়ে আদার ইউএসবি অপশনস বলেন, আইও অপশনস বলেন বা হচ্ছে গিয়ে আপনার কুলার মাউন্টের অপশন, সব কিন্তু সুন্দর মতো এটাতে মাউন্ট করতে পারবেন বা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই মাদারবোর্ডটার প্রাইস কিন্তু 14,000 টাকার আশেপাশে। কেউ যদি এটা প্রিফার না করেন অন্য মাদারবোর্ডে কিন্তু আপনারা যেতে পারেন, যেটা আপনার কিছুটা ক্যাশ হয়তো বা বাঁচিয়ে দিবে। ঠিক আছে, সিপিইউ মাদারবোর্ড গেল, এরপরে আপনারা জানেন যথারীতি র্যামের কথা এসে যায়। র্যাম নিয়ে কিন্তু অনেক রকমের ব্যাপার রয়েছে, অ্যান্ড এই বিল্ডে আমি আমার যে র্যামটা ইউজ করেছি সেটা কিন্তু আমার বেশ পছন্দের একটা র্যাম, অ্যান্ড দ্যাটস দ্য প্যাট্রিয়ট ভাইপার গেমিং র্যাম। অ্যান্ড প্যাট্রিয়টের কথা শুনে কিন্তু অনেকে ভুরু কুচকা যাবে, প্যাট্রিয়ট কোর্সার রেখে প্যাট্রিয়ট বা টিম রেখে প্যাট্রিয়ট, জি স্কিল রেখে প্যাট্রিয়ট, না ভাই, খুবই ভালো একটা ব্র্যান্ডের র্যাম, মেড ইন ক্যালিফোর্নিয়া অর্থাৎ সিলিকন ভ্যালির র্যাম, কোনো সমস্যা নেই। প্যাট্রিয়ট ইটসেলফ ইজ আ ভেরি বিগ কোম্পানি অ্যান্ড এদের র্যাম খুবই ভালো। একটা সময় কিন্তু আপনারা জানেন যখন হচ্ছে গিয়া চায়নাতে হচ্ছে গিয়া জিপিইউ দিয়ে মাইনিং করা ছেড়ে দিল, তখন কিন্তু র্যাম আর এসএসডির উপর যখন নির্ভর হলো তখন কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড র্যামের দামটা বাড়তির দিকে ছিল। কোর্সার বলেন বা ভালো ভালো যে ব্র্যান্ডের র্যামগুলো ছিল ওগুলো কিন্তু বেশ দাম বেড়ে গিয়েছিল, অ্যান্ড মোটামুটি কিন্তু মানুষের একটা হ্যাসেলের মধ্যে যেতে হয়েছিল। তখন এই ভাইপার গেমিং র্যামটা ইমার্জ করে, এত সুন্দর সাপোর্ট দিয়ে দেয় সবাইকে যে এটার তখন অনেকে ফ্যান হয়ে যায়, বিকজ এটা যে পারফরমেন্স, একটা র্যামের পারফরমেন্স কিন্তু মেনটেনই হয় তার ক্যাশ লেটেন্সি, টাইমিং এগুলো দিয়ে। এই র্যামটা একদম অন পার উইথ ওইসব র্যাম, অর্থাৎ ভালো ভালো যে কোর্সার ভেঞ্জেন্স এলপিএক্স আছে বা জি স্কিলের র্যাম রয়েছে সবগুলোর মতোই কিন্তু এটার পারফরমেন্স একদম সেম, বাট এটা কিন্তু আপনার কিছু এক্সট্রা ক্যাশ বাঁচিয়ে দিবে। এটার প্রাইসটা 3400 টাকার আশেপাশে। ওয়েল, ভালো কথা, আমি কিন্তু এই বিল্ডে 8 জিবির একটা স্টিক নিয়েছি, বাট অবশ্যই রেকমেন্ডেবল 8 জিবির 2টা স্টিক নেওয়া। আমি 8 জিবির একটা স্টিক নিয়েছি কারণ আমার পুরো পিসির বিল্ডটা 60K মধ্যে আটাইতে হবে, সেইকে আমি একটা স্টিক নিয়েছি। বাট আপনাদের অবশ্যই সাজেশন থাকবে 2টা স্টিক নিয়ে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আপনারা একটা এপিইউ বিল্ড নিচ্ছেন, এপিইউ বিল্ড কিন্তু অলওয়েজ ডুয়েল চ্যানেল মেমোরিতে বেস্ট কাজ করে। অ্যান্ড এপিইউ যেহেতু একটু গ্রাফিক্স অনবোর্ড থেকে শেয়ারও করে, তার জন্য কিন্তু ডুয়েল চ্যানেল মেমোরি ইজ আ মাস্ট। দেন মোটামুটি মেজর কম্পোনেন্টগুলো শেষ হওয়ার পর একটা ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা আসে সেটা হলো গিয়া স্টোরেজ কন্ট্রোলার। ওয়েল, অবশ্যই এসএসডি ইউজ করা হয়েছে। এই বিল্ডে আমরা যে এসএসডিটা ইউজ করেছি সেটা হলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এইচপির X900 M.2 এসএসডি। ওয়েল, এই এসএসডি কিন্তু বেশ ভালো, অ্যান্ড সবচেয়ে ভালো ব্যাপার হলো একটা রিনাউন্ড ব্র্যান্ড এইচপি, এটার এসএসডি 250GB NVMe M.2 অফকোর্স। এটার দামটা হলো খুবই নাইস, এটার দামটা হলো অ্যারাউন্ড 3200 টাকার আশেপাশে, যেটা কিন্তু ফ্লাকচুয়েবল অফকোর্স। এই এসএসডিটা নেওয়ার কারণ হলো এটা আপনার কিছু হালকা ক্যাশ বাঁচিয়ে দিবে। আরেকটা ব্যাপার হলো আপনি যখন 60K দিয়ে একটা বিল্ড নেবেন আপনার কিন্তু একটা ভিশন আর পারপাস থাকবে। হ্যাঁ, হয়তো বা অনেকে ক্যাজুয়াল গেমিং করবেন, অথবা হচ্ছে অনেকে আপনারা হচ্ছে কিছু কাজ টাজ করবেন। এখনকার ইদানিংকার গেমের সাইজ কিন্তু অনেক বেড়ে গিয়েছে, আবার যেসব যদি আপনারা কাজ বলতে প্রোডাক্টিভিটি ওয়ার্ক করেন ওগুলোতেও কিন্তু আপনার ফাইলগুলো বেশ বড় বড় হয় দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনার একটা 250GB দিয়ে কিন্তু চলবে না, সেটারও সলিউশন আছে। এই কথাটাই আমি চিন্তা করে আমি অনেক ভিডিও নিয়ে কাজ করি, এর জন্য আমি একটা বিখ্যাত একদম বাপদাদার আমলের ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু 1TB হার্ড ডিস্কও চুজ করে নিয়েছি। এটার প্রাইসটা কিন্তু 3400 টাকার আশেপাশে। এটার পারফরমেন্স নিয়ে নতুন কিছুই বলার নেই, 7200 RPM এর একটা এইচডিডি, যেমনটা টিপিক্যাল পারফরমেন্স হয় সেরকমই। ওকে, তারপর থেকে যায় ভেরি ইম্পর্টেন্ট পিএসইউ অর্থাৎ পাওয়ার সাপ্লাই ইউনিট। আপনারা এখানে সিএসকে দেখতে পারতেছেন লেখা, অ্যান্টেকের সিএসকে, চেন্নাই সুপার কিংস না, কারেন্ট স্ট্রাইক বাই দ্য ওয়ে। ওয়েল, অ্যান্টেকের সিএসকে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই আমরা এই বিল্ডে চুজ করেছি, অ্যান্ড এইটা চুজ করার যথেষ্ট কারণ রয়েছে। ফার্স্ট অফ অল, যেটা মেইন কারণ, মোটামুটি সব পিএসই কিন্তু মানে বাজারে একই রকম, মার্কেটে কিন্তু সবই কাছাকাছি পারফরমেন্স করে, রিলায়েবলও কাছাকাছি, কারণ কোনোটাই কিন্তু ছোটোখাটো ব্র্যান্ড না। অ্যান্টেকও কিন্তু বেশ রেপুটেটেড একটা ব্র্যান্ড। বাট সিএসকে নেওয়ার কারণ হলো এই পিএসইউটা আপনাকে 2 বছর ওয়ারেন্টি তো দিবে, সাথে বার্ন ওয়ারেন্টিও দিয়ে দিবে। এটা কিন্তু হিউজ একটা রিলিফ, কারণ অনেক সময় দেয় যে আপনি আনস্টেবল একটা পাওয়ার সোর্সে কানেক্ট করে রেখে দিয়েছেন, বা বাজ পড়লো বা কিছু হলো, পাওয়ার সাপ্লাই সহ পুরা আপনার সিস্টেম চলে গেল। বা আপনি যদি লাকি হন, পাওয়ার সাপ্লাই যদি যথেষ্ট ভালো হয়, একটা ভালো ব্রেকার থাকে, সেক্ষেত্রে খালি পাওয়ার সাপ্লাইটাই পুড়ে গেল। এই জিনিসটা এটাই হচ্ছে কি আপনাকে একদম সার্ভ করে দিবে যে এটা যদি পুড়েও যায় এরকম অ্যাক্সিডেন্টাল কোনো ফেজে, তাও আপনাকে ওয়ারেন্টি দেবে, যেটা কিন্তু অন্য কোনো পাওয়ার সাপ্লাই দেয় না। এটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড এটার ইয়েলো রেলে পাওয়ার সাপ্লাই আমি চেক করলাম, মানে পাওয়ার আউটপুট আপনাকে কত দিবে এটা কিন্তু এখানে লেখা থাকে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। 408 ওয়াটের মতো ইয়েলো রেলে পাওয়ার আউটপুট দেয়, যেটা কিন্তু বেশ এফিসিয়েন্ট।
না, আপনাদের বলে রাখি ইয়েলো রেলই কিন্তু মেইন একটা পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে। এটা সবসময় আপনারা যেই পাওয়ার সাপ্লাই নেন না কেন অবশ্যই চেক করে নেবেন, লোকাল হোক বা ব্র্যান্ডের হোক, এটা ইম্পর্টেন্ট। যাই হোক, CSK 450 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এটা আমি নিলাম। এটার প্রাইসটা 3500 টাকার আশেপাশে, এটাও কিন্তু ওঠানামা করে, আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন। অ্যান্ড এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি যাদের ইউজার রিভিউ নিয়েছি, আমার নিজেও ইউজ করা হয় না, তারা কিন্তু বেস্ট স্যাটিসফাইড অ্যান্ড ভালো নাকি সার্ভ করে দিচ্ছে। সো এই 60K বিল্ডের জন্য এই পাওয়ার সাপ্লাইটা আমি চুজ করলাম। দেন লাস্টে থেকে যায় যেটা সবার অনেক নজর কাড়া জিনিস বলা হয়, কেসিং। আমি কিন্তু কেসিং নিয়ে কখনোই কাউকে প্রেশার দিই না। আমার 2টা বিল্ড ভিডিও আগে বের হয়েছে, লিঙ্ক আমি দিয়ে দিব নি বা আই বাটনে রাখবো নি। কেসিংয়ের ক্ষেত্রে আমি যেটা চুজ করেছি সেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার ব্র্যান্ডের RB3 বা রেইনবো 3 কেসিং। আই থিঙ্ক রেইনবো নিয়ে অন্য কিছু ভেবেন না, ইটস জাস্ট রেইনবো আর কি। আর এইটা কেসিংটা আমি যদি এখানে নিয়ে আসি, মিনিমাল গোছের একটা কেসিং, ATX আসবে না, ATX মাদারবোর্ড পর্যন্ত এটা যাবে ভালো মতোই। এখানে ওরা টেম্পার্ড গ্লাস ইউজ করেছে, সামনে আবার মেশ রাখেনি, যদিও আমার মেশ ডিজাইনটা বেশি পছন্দ, এয়ার ফ্লোটা ভালো থাকে, কারণ এই ধরনের বিল্ডে কিন্তু আপনার AI অত ইউজ করা হয় না, সেক্ষেত্রে কিন্তু প্যাসিভ এয়ার ফ্লোর যেটা সেটা ইম্পর্টেন্ট। বাট যাই হোক, এই জিনিসটা কিন্তু অনেকে প্রিফার করে, কারণ বাংলাদেশের যে ধুলাবালি, মেশ হলে কিন্তু অনেক ধুলা জমে, প্রতি উইকে বা 2 সপ্তাহ পর না পরিষ্কার করলে কিন্তু এটা বেশ প্যারা হয়ে যায়। যাই হোক, এই কেসিংটার সামনে কিন্তু 2টা প্রি ইনস্টল ফ্যান আছে, যেটা হয়তো বা দেখা যাচ্ছে না, এদিক দিয়ে দেখা যাবে। প্রি ইনস্টল ফ্যানগুলো হয়তো 120 mm এর পিছে একটা ফ্যান রয়েছে, অ্যান্ড এটা কিন্তু আপনার RGB কন্ট্রোলার সহ আসে, যেটা কিন্তু আপনি মাদারবোর্ডে লাগিয়ে মোটামুটি সিঙ্ক করতে পারবেন, নট ARGB আর কি। এই কেসিংটা আমার ভালো লাগার কারণ হলো এটার প্রাইসটা। অ্যান্ড বলে রাখি, ফার্স্ট প্লেয়ার কিন্তু আমি ওদের মার্কেটের কেসিংগুলো আমি পর্যবেক্ষণ করতেছি, বেশ ভালো ভালো কেসিং নিয়ে আসে ওরা, মোটামুটি কম দামের মধ্যে ভালো রিজিড বিল্ড কোয়ালিটি, টেম্পার্ড গ্লাসগুলো ভালো হয় মোটামুটি। তো যাই হোক, আপনি ফার্স্ট প্লেয়ারের কেসিং যদি না নিতে চান, আপনার যদি অন্য ডিফল্ট কোনো চয়েস থাকে, দ্যাট কুড বি মন্টেক, ভ্যালুটপ, ডিপকুল, কোর্সার বা আদার ব্র্যান্ডস, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই বিল্ডের জন্য আমি এই কেসিংটা চুজ করলাম, কারণ আমার অত ফুংফাং বড় সড়ো কেসিংয়ের দরকার নেই, মোটামুটি মিনিমাল গোছের একটা কেসিং হলেই হবে, যেটা একটু রিজিড হবে, সলিড হবে, টোকা টুকা দিলে যাতে ভেঙে না যায়। এই জন্যই আমি এই কেসিংটা চুজ করলাম। আপনারা ওয়েবসাইট থেকে আমাদের অন্য কোনো কেসিংও দেখতে পারেন। ওকে, তাহলে বিল্ড শেষে কথা হচ্ছে এই যে পুরা বিলটার, হ্যাঁ বলে রাখি, পুরা বিলটার কস্টিং কিন্তু 59,500 টাকার মতো আসে। ভিডিও রেফারেন্স দিলে হয়তো আরও কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, টেকল্যান্ডের উত্তরও বা মাল্টিপ্লান যে ব্রাঞ্চে হোক না কেন। বাট এসব কথা পরে থাকুক, এখন কথা হচ্ছে এই যে আমি বিলটা নিলাম 60,000 টাকা দিয়ে বা 60,000 কাছাকাছি টাকা দিয়ে, কতটুকু জাস্টিফাইড হবে? আমি বলবো ইটস জাস্টিফাইড। কারণ আপনি যদি, আমি বললাম ভিডিওর প্রথমে যেমনটা বলছিলাম, আপনি যদি একটা খুব টানাটানি মানে অন্যান্য কম্পোনেন্ট কমায়, মাদারবোর্ড কমায় বা হচ্ছে অন্যান্য জিনিস কমিয়ে যদি আপনি একটা গ্রাফিক্স কার্ড এর মধ্যে আটায় দিতেন, তারপরও কিন্তু সমস্যা হয়ে যেত। কারণ এই অপশনে আমি দেখি যে মোটামুটি 6500 XT জিপিউটাই রয়েছে, যেটা ব্র্যান্ড নিউ অফকোর্স, একদম সার্টিফাইড। ওটা যদি আপনি আটাতে যান, দেখা যেত আপনার সিপিউতে কম্প্রোমাইজ করতে হতো। ওই সিপিউটা Core i3 নিতে হতো, Gen 3 সাপোর্টেড। ও বাই দ্য ওয়ে, এটাও একটা Gen 3 সাপোর্টেড, PCI Gen 3 সাপোর্টেড সিপিউ। এই ধরনের সিপিউর সাথে 6500 XT ইটস একদম লস্ট, কোনো মানেই হয় না। তাই আমি চিন্তা করলাম যে দরকার নেই ভাই এত চাপাচাপি করার, এত একদম লিমিট পুশ করার দরকার নেই। ভালো জিপিউ যদি রিজিকে থাকে পরে যা লাগানো যাবে, বাট এখন যেটা দরকার, একটা ভালো সলিড বিল্ড দরকার, যেটা আপনাকে ভালো মতো পারপাস সার্ভ করবে। যখন একটা বিল্ডে জিপিউ থাকতেছে না, তখন কিন্তু একটা সিপিউর উপর বেশ এক্সট্রা একটা প্রেশার পড়ে যায়, কারণ তার কিন্তু দুইটার দিকে ভালো মতো হ্যান্ডেল করতে হয় যাতে এক্সপেকটেশনটা লিভ আপ করতে পারে। এর জন্য 5700 যে একটা 8 কোরের সিপিউ নিয়েছি আমরা, Ryzen 7, যেটা কিন্তু বেশ ভালো মতো আপনাকে আপনার পারপাসটা সার্ভ করে দিবে। অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট স্টেজ পর্যন্ত ভালোই আপনাকে সার্ভ করবে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। যেমনটা বলছিলাম, আমি একটু দাম বেশি দিয়ে নিলেও ফিউচার প্রুফিংয়ের জন্য এই মাদারবোর্ডটা নিয়েছি, বিকজ AMD যেহেতু আপগ্রেড ফ্রেন্ডলি, এই মাদারবোর্ডটাতে আপনি ভালো মতো জিনিসপাতি আপগ্রেড করেন, পরবর্তীতে কুলার লাগান, মানে সিপিউ কুলার লাগান অথবা যাই লাগান না কেন, কোনো সমস্যা নাই। পিএসইউ একটা বেশ ক্যাপাবল পিএসইউ নিয়েছি। এই বিল্ডে হয়তো বা 450 ওয়াটের পিএসইউ দরকার নেই, বাট ওই যে বললাম না, ডিসেন্ট একটা আপগ্রেড বোর্ড দিয়ে বিল্ড করবো। একটা মডারেট জিপিউ যদি আপনি পরবর্তীতে যে লাগান, সেটা টিডিপি যাতে এটা কভার করতে পারে, এর জন্য 750 ওয়াট থাকলো, এটা রিয়েলের পাওয়ার আশা করি সার্ভ করে দেবে। প্যাট্রিয়টের গেমিং র্যাম, সেটা নিয়ে বলছিলাম, বেশ রেপুটেটেড, বাট অবশ্যই 2 স্টিক নিয়ে নেবেন 16 GB। যদি মনে হয় যে না টাকা একদমই হচ্ছে না, তারপরও নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনার পারফরমেন্সে বেশ একটা গ্যাপ পেয়ে যাবেন। ইটস ম্যান্ডেটরি আর কি। যাই হোক, এই ছিল আমাদের 60K বিল্ড। এরকম আরও অনেক বিল্ড হয়তো বা আমরা নিয়ে আসবো। আপনাদের সাপোর্ট কিন্তু সবসময় পেয়েছি, অ্যান্ড দ্যাটস অ্যামেজিং থিং।
লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট, এটা আর বারবার বলবো না। আর আপনাদের কি কি বিল্ডের দাবি রয়েছে সব নিচে কমেন্ট করে জানান। পরে কোনো ভিডিওতে দেখাবে, ততদিন জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।